হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে আমি যে মিশন ডাব্লিউপি কনস্টেবল যেটা আমি শুরু করেছি, আজকে জেনারেল নলেজের আরেকটি নতুন ক্লাস তোমাদের কাছে নিয়ে এসেছি। 2013 সালের যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছিলাম, সেই 2013 সালের আমি জেনারেল নলেজের লাস্ট ক্লাসে আমি 7টা কোশ্চেন আলোচনা করেছি। আজকে তারপর থেকে আমি তোমাদের কাছে এই কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা ভালো করে খাতাতে এগুলো নোট ডাউন করো, কারণ হচ্ছে এখান থেকে আমি শুধুমাত্র যে কোশ্চেনটা সলভ করব সেটা নয়, এক্সট্রা অনেক ডেটা বলে দেবো যেগুলো কিন্তু পরীক্ষা পারপাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নগুলো কিন্তু পরের বছর মানে তোমরা সামনের বছর যে পরীক্ষা দিচ্ছ সেখানে এই টাইপের প্রশ্ন আসবে, হুবহু এই প্রশ্ন নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি শুরু করছি। তাহলে আজকের ক্লাসে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এটা একটা মডার্ন হিস্ট্রি কোশ্চেন। কি কি অপশন আছে? সেবাগ্রামে, ডান্ডিতে, সবরমতীতে, ওয়ার্ধাতে। মানে ডান্ডি যে আইন অমান্য আন্দোলন যেটা শুরু করেছিল মহাত্মা গান্ধী, সেটা কোথা থেকে শুরু করেছিল এটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সবরমতী আশ্রম থেকে শুরু করেন। দেখো, যেটা ভুল হয় সেটা অনেকে ডান্ডি উত্তর করে দেয়। এক্সট্রা ডেটাগুলো আমি বলছি, সেগুলো দেখো কেন ভুলটা হয়। দেখো, 1930 সালের 12ই মার্চ, ডেটটা খুব ইম্পর্টেন্ট। 12ই মার্চ এই সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী 78 জন সদস্য নিয়ে ডান্ডির উদ্দেশ্যে রওনা দেন। ভালো করে শোনো, সবরমতী আশ্রম থেকে 78 জন সদস্য নিয়ে 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ ডান্ডির উদ্দেশ্যে রওনা দেন। ঠিক আছে, এটা ডান্ডি মার্চ নামেও পরিচিত। তাহলে ডেস্টিনেশন হচ্ছে ডান্ডি, মানে ডান্ডিতে গিয়ে এই সত্যাগ্রহটা, এই আন্দোলনটা শেষ করবেন। ঠিক আছে, এত দূর পায়ে হেঁটে যাবেন। কতজন সদস্য নিয়ে? 78 জন নিয়ে শুরু করেছিলেন। ডান্ডিতে পৌঁছেছিলেন 6ই এপ্রিল। কোথায় গেছিল? ডান্ডিতে। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা যদি আসে যে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন যে শুরু করেছিলেন সেটা কোথায় শেষ করেছিলেন, মানে কত দূর পদযাত্রা তিনি করেছিলেন, তখন উত্তর হবে কিন্তু ডান্ডিতে। 1930 সালে এটা বলেছে, এটা প্রশ্নটা আসতে পারে যে কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন, এবং এটা ডেট সহ আসবে। এটা মনে রাখবে 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এখান থেকে আর দুটো ডেটা আছে। এটা হচ্ছে নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোথা থেকে? তামিলনাড়ু থেকে। তাহলে রাজা গোপালাচারী তামিলনাড়ু। ঠিক আছে, আরেকজন হচ্ছেন খান আব্দুল গফফর খান। ঠিক আছে, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে। সেই খান আব্দুল গফফর খান কোথা থেকে অংশগ্রহণ করেছিলেন? না, নর্থ ওয়েস্ট প্রভিন্স, যেটা উত্তর পশ্চিম ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন খান আব্দুল গফফর খান। তাহলে এখান থেকে এক্সট্রা ডেটাগুলো বোঝা গেছে। আর খান আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে, আইন অমান্য আন্দোলন থেকে। তাহলে আইন অমান্য আন্দোলন থেকে যে প্রশ্নগুলো মোটামুটি আসতে পারে সেগুলো আমি দেখো ডিটেলস বলে দিলাম তোমাদেরকে। তাহলে এরপর নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, বারদৌলি সত্যাগ্রহের ব্র্যাকেট 1928 নেতা। দেখো, এটা প্রশ্ন আসতে পারে যে বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল। এখানে সালটা বলে দিয়েছি 1928। এটা কিন্তু তোমার এই 2025 সালের পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে যে কত সালে হয়েছিল। উত্তর হবে 1928। এখান থেকে একটা ডেটা পেলে। আর দেখো অপশন কি কি আছে? সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই জে প্যাটেল, মহাত্মা গান্ধী আর মহাদেব দেশাই। 4টে অপশন তোমাকে দিয়েছে। আশা করছি এটার উত্তর তোমরা জানো। উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। এখান থেকে এক্সট্রা কি কি ডেটা হতে পারে দেখো।
এই বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি কোথায় অবস্থিত? না গুজরাটে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে গুজরাটে অবস্থিত এই বারদৌলি যে সত্যাগ্রহ, তার নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। এবং এই যে সর্দার, সর্দার উপাধিটা বল্লভভাই প্যাটেলকে কে দিয়েছিলেন? এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। কখন? না এই বারদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? বোঝা গেছে? মহাত্মা গান্ধী কখন সর্দার উপাধি দেন বল্লভভাই প্যাটেলকে? বারদৌলি সত্যাগ্রহের পর। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল? এর কারণ কি ছিল? না কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছিল। ঠিক আছে, কৃষকদের উপর যে অতিরিক্ত কর আরোপ করা হয়েছিল, তার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই সত্যাগ্রহ শুরু হয়। ক্লিয়ার? এখান থেকে এক্সট্রা ডেটা কি কি হতে পারে সব বলে দিলাম, খাতায় আশা করি তোমরা নোট ডাউন করেছো। এরপর দেখো দুটো মডার্ন হিস্ট্রি কোশ্চেন দিয়েছিল। এরপর দেখো একটা ফিজিক্সের কোশ্চেন দিয়েছে, জেনারেল সায়েন্স। আমি বলেছি হিস্ট্রি আর জেনারেল সায়েন্স এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এখান থেকে জিকে জিএস এর সব থেকে বেশি প্রশ্ন আসে। দেখো কি আছে, বলছে সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরেও দাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ। দেখো কি কি অপশন আছে? প্রতিসরণ, নিম্নচাপ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর বিচ্ছুরণ। মানে আলোর কোন ধর্মের জন্য এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে সূর্য ওঠার একটু আগেও আমরা সূর্যকে দেখতে পাই, সূর্য ডোবার পরেও আমরা সূর্যকে দেখতে পাই কোথায়? দাঘিমা রেখার নিচে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ। তাহলে এইটুকু জানলে তো হবে না, পরীক্ষায় এই 2013 সালে এই প্রশ্নটা এসেছে, 2025 সালে কিন্তু অন্য প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তখন বলি। প্রতিসরণ থেকে একটা প্রশ্ন আসতে পারে, তারার ঝিকিমিকি কি জন্য হয়? আলোর প্রতিসরণ। উত্তর হবে তাহলে প্রতিসরণ থেকে দুটো প্রশ্ন আসবে, হয় তারা ঝিকিমিকি, কিংবা যেটা এসেছিল সূর্য ডোবা এবং সূর্য ওঠার আগেও কেন দেখতে পাওয়া যায় সূর্য। এই দুটো প্রশ্ন প্রতিসরণ থেকে আসবে। বিচ্ছুরণ থেকে কি আসবে? যদি আসে রামধনু, রামধনু কেন দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। ক্লিয়ার? ভালো করে খাতায় কিন্তু এগুলো নোট ডাউন করো, এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু মাস্ট আসবে এখান থেকে একটা প্রশ্ন। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এইটার দেখো অনেকগুলো এক্সাম্পল আছে। একটা হচ্ছে মরীচিকা। কোথাকার মরীচিকা? না মরুভূমির মরীচিকা। ঠিক আছে, এখন গ্রীষ্মকালে দেখবে তোমরা যদি কেউ গাড়িতে ট্রাভেল করো, দেখবে রাস্তাতে দূর থেকে অনেক জল দেখতে পাওয়া যায়, কাছে গেলে সেই জলটা বিলুপ্ত হয়ে যায়। সেটা হচ্ছে একটা মরীচিকা। এটা মরুভূমিতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, মরুভূমির মরীচিকা বলে। তাহলে মরুভূমির মরীচিকা দেখতে পাওয়া যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আর কি? হীরের যে চকচক করে, সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন খুব অত্যাধুনিক দিনে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার জিনিসটা কি স্যার? অপটিক্যাল ফাইবার হচ্ছে, ধরো এখন ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেটের যুগ, সেখানে দেখবে যে তারগুলো ব্যবহার করা হয়, বা কেবেলে যে তারগুলো ব্যবহার করা হয়, সে তারের ভেতরে যে আমরা ছবি দেখতে পাচ্ছি বা নেট ব্যবহার করছি, ঠিক আছে, যেমন ধর জিও ফাইবার। জিও ফাইবার কেন বলছি? এই ফাইবার মানে, এই ফাইবার হচ্ছে অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এই অপটিক্যাল ফাইবারের দ্বারা আমরা নেট ব্যবহার থেকে টিভিতে আমরা ছবি দেখতে পাচ্ছি, এইগুলো দেখতে পাচ্ছি অপটিক্যাল ফাইবারের জন্য। ওই ফাইবারের ভিতরে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এইভাবে হয়, জিগজাগ হয়ে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এতগুলো প্রশ্ন হতে পারে। আরেকটা ধর্ম কিন্তু আলো জেনে রাখা উচিত, এখানে কিন্তু অপশনটা নেই। এর নিম্নচাপ দিকে, নিম্নচাপ থেকে সেরকম কিছু প্রশ্ন আসে না। সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। কি বললাম? আলোর বিক্ষেপণ। আলোর এখানে লিখছি বিক্ষেপণ। এটার থেকে যে এক্সাম্পল দুটো আছে, সেটা হচ্ছে আকাশের বর্ণ নীল কেন দেখায়? সেটা আলোর বিক্ষেপণের জন্য।
আর সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে লাল কেন দেখায় আকাশ, সেটা হচ্ছে এই আলো বিক্ষেপণের জন্য। এবার খাতায় কিন্তু এই দুটো জিনিস নোট ডাউন করো, একটা লিখে দিলাম, একটা বলে দিলাম, খাতায় মাস্ট নোট ডাউন করো। এই যেগুলো বললাম এখান থেকে কিন্তু এইবারের পরীক্ষাতে একটা প্রশ্ন আসবেই আসবে, দেখবে তুমি এই পরীক্ষাতেই তোমার প্রশ্ন আসবে, দেখতে পাবে। তাহলে এগুলো খাতায় নোট ডাউন করো। দেখে নিয়েছো, এর পরের প্রশ্নগুলো এবার দেখো। তাহলে এর পরের প্রশ্নটা কি আছে দেখো, সেটা হচ্ছে একটা তালিকা দিয়েছে দুটো, কি বলেছে প্রশ্ন, নিচের তালিকা দুটি থেকে নিচে দেওয়া কোড দিয়ে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1 হচ্ছে ভারতের কয়লা খনি, তালিকা 2 হচ্ছে রাজ্য। তার মানে কোন রাজ্যে কোন কয়লা খনি অবস্থিত, এটা হচ্ছে জিওগ্রাফির প্রশ্ন একটা। কি কি আছে তালিকা 1 এ? তে আছে ঝরিয়া, বি তে আছে রানীগঞ্জ, সি তে আছে তালচের, ডি তে আছে কোরবা। রাজ্যের কি কি নাম দিয়েছে? 1 নাম্বার হচ্ছে তামিলনাড়ু, 2 নাম্বার উড়িষ্যা, 3 নাম্বারে ঝাড়খণ্ড, 4 নাম্বার পশ্চিমবঙ্গ, 5 নাম্বার হচ্ছে ছত্তিশগড়। তার মানে এদিকে দেখো 5টা আছে, এদিকে 4টে আছে, তার মানে এখান থেকে একটা ক্যান্সেল আউট হবে। প্রশ্নটা কেমন জটিল করেছে বুঝতে পারছো? প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে, এটা 13 সালের প্রশ্ন, এখন আরো জটিল হবে। তার জন্য এক্সট্রা ডেটাগুলো আমি বলছি তোমাদেরকে জেনে রাখতে হবে। আমি যদি তোমাদেরকে 5টা প্রশ্ন করাই, 5টা প্রশ্ন মানে তোমার আমি আলোচনা যেটা করছি সেখান থেকে এক একটা প্রশ্নে আরো ধরো 6টা, মানে 30টা প্রশ্ন তোমার রেডি হয়ে যাচ্ছে। আমি সেইভাবে আলোচনা করছি। দেখো তাহলে ঝরিয়া, ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, তার মানে এ হলো 3। রানীগঞ্জ, রানীগঞ্জ তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে অবস্থিত, তার মানে বি হচ্ছে 4। তালচের, তালচের কোথায় অবস্থিত? তালচের হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, তার মানে সি হচ্ছে 2। ক্লিয়ার? এবার পরে রইল তামিলনাড়ু আর ছত্তিশগড়। কোরবা, কোরবা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো ডাইরেক্ট কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোরবা কয়লা খনিটি কোথায় অবস্থিত, মেলানো নাও দিতে পারে। তাহলে সেটা হচ্ছে ছত্তিশগড়, তাহলে ডি হচ্ছে 5। তাহলে বাদ কে গেল? তামিলনাড়ু। স্যার তামিলনাড়ুতে স্যার ইম্পর্টেন্ট কি কয়লা খনি আছে, এটা কিন্তু নেক্সট এক্সামে আসতে পারে, সেটা জেনে রাখো। সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেভেলি। নেভেলি, নেভেলি যে কয়লা খনি সেটা তামিলনাড়ুতে অবস্থিত। খাতায় নোট ডাউন করেছো? তাহলে দেখো 3 4 2 5 কোথায় আছে? 3 4 2 5, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? আর এইটা নেভেলি হচ্ছে তামিলনাড়ু। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে? দেখো আরেকটা তালিকা আছে, তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1 হচ্ছে অ্যাসিড, তালিকা 2 হচ্ছে উৎস। এটাও দেখো জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন। তালিকা 1 এ যেটা আছে ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। 2 এ কি আছে? তেঁতুল, লেবু, টমেটো, টক দই। দেখো চারটে আছে, সবগুলোর সঙ্গে ম্যাচ করবে। তাহলে দেখো ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? ল্যাকটোজ, ল্যাকটোজ মানে হচ্ছে দুধ, দুধ মানে দই, তাহলে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে টক দই। তাহলে অপশন এ এর জন্য হচ্ছে 4। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড মানে যাবে তেঁতুল, টার্টারিক অ্যাসিড তেঁতুল, তাহলে অপশন বি হচ্ছে 1 আছে তেঁতুল। অক্সালিক অ্যাসিড, অপশন সি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে টমেটো। ক্লিয়ার? তাহলে টমেটো হচ্ছে 3, তাহলে সি হচ্ছে 3। আর ডি, ডি দেখো একটাই পড়ে থাকছে, কি থাকছে? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবু, ডি হচ্ছে 2। বাই চান্স তুমি যদি একটা নাও জানো তাও তুমি করতে পারবে। ক্লিয়ার? এই চারটা একদম পুরো রেডি করে নেবে, একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে? তোমরা কমেন্টে একটা প্রশ্নের উত্তর দেবে যে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, কমেন্টে এই উত্তরটা দেবে। ঠিক আছে? তাহলে এটা দেখো 4 1 3 2 কোথায় আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজকে দেখো আমি টোটাল 5টা প্রশ্ন আলোচনা করলাম, কিন্তু এখান থেকে প্রায় কমসে কম 30-32টা প্রশ্ন হয়, সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। এই 5টা প্রশ্ন ভালো করে দেখো, নেক্সট ক্লাসে আমি বাকি প্রশ্নগুলো আবার আলোচনা করব। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে, ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে চটপট শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতেই হবে, এই এক্সামেই চাকরি পেতে হবে। এই এক্সামে যদি চাকরি পেতে যাও
চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর প্রত্যেকটা ক্লাস পরপর দেখতে থাকো।